শহরের সবথেকে ধনী পরিবারের সুন্দরী এক মেয়ে তার থেকে অল্প বয়সী গরিব এক নাবালকের প্রেমে পড়ে, যে দিনরাত কনস্ট্রাকশন সাইটে কাজ করে কোন রকমে নিজের জীবন ধারণ করত। এখন প্রশ্ন হলো, এত ধনী পরিবারের এক মেয়ে কিভাবে এমন এক গরিব অশিক্ষিত নাবালকের প্রেমে পড়তে পারে, সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। ড্রামার শুরুতেই যে ছেলেটাকে দেখানো হয় তার নাম হলো গজুন। সে শহরের সবথেকে ধনী পরিবারের ছেলে, কিন্তু তা সত্ত্বেও সে তার প্রত্যাহিক জীবনের খরচ চালানোর জন্য একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সে কখনোই তার পরিবারের কাছ থেকে কোনরূপ সাহায্য চায়নি। সে নিজের আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের উপরে অনেক ভরসা করত। তার এমন কঠোর জীবন ধারণের পদ্ধতির কারণে তার মা বেশ চিন্তিত হয়ে পড়ে। তাই তিনি ছেলের খোঁজ করার জন্য পয়সা দিয়ে একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করে। তবে গজুন তার মায়ের হায়ার করা ওই ডিটেকটিভ সম্পর্কে কিছুই জানত না। সে প্রতিদিনের মতোই ওই কনস্ট্রাকশন এরিয়াতে নিজের মতো করেই কাজ করতে থাকে। কনস্ট্রাকশনের সাইট সুপারভাইজার তাকে এমন কঠোর পরিশ্রম করতে দেখে অনেক প্রশংসা করে। তো যাই হোক, কাজ শেষ করে গজুন যখন তার ঘাম এবং দুর্গন্ধে ভরা শরীর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন রাস্তার বাকি লোকেরা তাকে ঘৃণার চোখে দেখতে থাকে। এমনকি তারা সবাই তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। তবে ঠিক এই সময়ে এক স্কুটি চালক নিজের কন্ট্রোল হারিয়ে রাস্তার সাইডে থাকা এক ফলের দোকানে ধাক্কা মারে। সাথে সাথেই ওই স্কুটি চালকের কাছে থাকা একটা ফুলের তোড়া ভুলবশত গজুনের হাতে এসে পড়ে। তখন ওই স্কুটি চালক গজুনকে অনুরোধ করে সে যেন যে কোনো প্রকারে ওই ফুলের তোড়াটা চার্চে আয়োজিত হওয়া বিয়ের অনুষ্ঠানে পৌঁছে দেয়। গজুন প্রথমে এতে রাজি না হলেও পরে ওই স্কুটি চালকের করুণ পরিণতির কথা চিন্তা করে সে এটা করতে রাজি হয়। এরপর গজুন ওই চার্চে পৌঁছে সাদা ড্রেস পরা অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ বিয়ের কনেকে দেখতে পায়। মেয়েটির এমন অপরূপ সৌন্দর্য দেখে গজুন এক অন্য দুনিয়াতেই হারিয়ে যায়। তারপর সে নিজেকে কন্ট্রোল করে ওই মেয়েটাকে ফুলের তোড়া দেওয়ার জন্য এগিয়ে আসে। তবে তার শরীর থেকে আসা ওই তীব্র দুর্গন্ধের কারণে মেয়েটি নিজের নাক ঢেকে নেয়। তবে গজুন তা সত্ত্বেও মেয়েটির অনেক ক্লোজে চলে আসে। আর ঠিক তখনই মেয়েটি ভুলবশত গজুনের নাকে একটা ঘুষি মেরে বসে। ফলে গজুনের নাক থেকে রক্ত বেরোতে শুরু করে। এটা দেখে মেয়েটা তার কাছে ক্ষমা চায় এবং তারপর নিজের হাত দিয়ে রক্তটা মুছতে গেলে ওই রক্তের কিছুটা ছিটে তার সাদা ড্রেসের উপরে পড়ে। বিয়ের আগেই এমন অশুভ কর্মকাণ্ড দেখে সারা ভয়ে কাঁদতে শুরু করে। তবে গজুন তার কান্না থামিয়ে ড্রেসের উপর পড়া রক্তটাকে পরিষ্কার করে দেয়। এরপর দেখতে দেখতেই সারার বিয়ের সময় হয়ে আসলে সে গজুনকে চিরতরে বিদায় জানায়। তবে গজুন এক অন্য উপলব্ধি নিয়ে সারার দিকে তাকিয়ে থাকে, যেন তার সঙ্গে সারার অতীতের কোনো গভীর সম্পর্ক রয়েছে। এখান থেকে সারার অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় সারাকে জন্ম দেওয়ার পরেই তার মা এই দুনিয়া ছেড়ে চলে যায়। আর তখন থেকে তার বাবা একাই তাকে মানুষ করেছে। আসলে সারার বাবা এক বিশাল বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক। সে যেহেতু ছোট থেকেই সারাকে কখনোই তার মায়ের খামতি অনুভব করতে দেয়নি, তাই সারাও তার বাবাকে অনেক ভালোবাসে। এমনকি তার বাবার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্তও সে হাসি মুখে মেনে নেয়। ছোট থেকেই সারা পিয়ানো বাজানোতে অনেক দক্ষ ছিল। তো যাই হোক, এইভাবেই সময়ের সাথে সাথে সারা যখন বড় হয় তখন তার বাবা তাকে কোনো কিছু না বলেই তার বিয়ে ঠিক করে দেয়। আর সারা সব সময়ের মতোই তার বাবার এই সিদ্ধান্তটাকে হাসি মুখে মেনে নেয়। দেখা যায় সারার যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার মা যথেষ্ট লোভী এবং স্বার্থপর প্রকৃতির এক মহিলা, কারণ সে সারার সঙ্গে তার ছেলের বিয়ে দিচ্ছে যাতে তারা সারা সম্পত্তি ভোগ করতে পারে। এখান থেকে সিন পুনরায় বিয়ের দিনে ফিরে আসে। দেখা যায় সারা চার্চে বসে তার বাবার আসার অপেক্ষা করছিল। তবে তার বাবা চার্চে ঢোকার আগেই তার কাছে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করলে সে জানতে পারে তাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এটা শোনা মাত্রই হার্ট অ্যাটাক হয়ে সারার বাবা সাথে সাথেই মারা যায়। এদিকে এই খবরটা যখন পুরো চার্চে ছড়িয়ে পড়ে তখন সারার শাশুড়ি মা পাগল হয়ে ওঠে এবং সারার সঙ্গে বিয়ে ভেঙে ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এমন দৃশ্য দেখে সেখানে বসে থাকা সমস্ত অতিথিরা বেশ অবাক হয়। বিয়ে একটা মেয়ের জীবনের সবথেকে মূল্যবান মুহূর্ত, তবে সারার কাছে এটা তার জীবনের সবথেকে বাজে অভিজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। কারণ একদিকে তার বাবার মৃত্যু হয়েছে, অন্যদিকে তার শাশুড়ি মাও বিয়েটা ভেঙে দিয়েছে। আর একই সাথেই তার অবশিষ্ট সম্পত্তি সরকার আইনের আওতায় এনে বাজেয়াপ্ত করে নিয়েছে। সারা সর্বশান্ত হয়ে শেষমেশ তার বাবার সেক্রেটারির কাছে যায়। ওই সেক্রেটারি তাকে পরামর্শ দেয় সে যেন কিছুদিনের জন্য এখান থেকে অন্য কোথাও চলে যায়, না হলে লোকেরা পয়সা আদায়ের জন্য তার উপর অত্যাচার করবে। এটা বলেই সে সারাকে নিজের সামর্থ্য মতো কিছু অর্থ দেয় এবং বলে সে যেন তার নিজের খেয়াল রাখে। এরপর সারা শেষবারের মতো তার নিজের বাড়িতে আসে। তারপর উদাস হয়ে নিজের ভালোবাসার পিয়ানোটাতে অসাধারণ একটা মিউজিক বাজিয়ে মনের দুঃখগুলো প্রকাশ করার চেষ্টা করে। সিন এখান থেকে গজুনের কাছে শিফট হয়। দেখা যায় দুজন ব্যক্তি তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। তাই সে দ্রুত জানালা দিয়ে বেরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে সারার ঘরের সামনে চলে আসে। আর তখনই সে সারার বাজানো সেই দুঃখ ভরা মিউজিকটা শুনতে পায়, যা তার চোখে জল এনে দেয়। গজুনের কাছে এখন যাওয়ার মতো কোনো ঘর
ছিল না। তবে ঠিক তখনই সে বাস স্ট্যান্ডে থাকা একটা পোস্টারে অদ্ভুত এক জায়গা সম্পর্কে জানতে পারে। সেটা ছিল এমন একটা শহর যেখানে স্বপ্ন এবং ভালোবাসা দুটোই জীবিত রয়েছে। সিন শিফট হলে ডক্টর চা নামের সেই ব্যক্তিকে দেখানো হয়। সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে কোনো এক অজ্ঞাত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন পুনরায় সারার কাছে শিফট হলে দেখা যায় সারা শেষবারের মতো তার হবু স্বামীকে ফোন করে। তবে তার স্বার্থপর মা সারার ফোনটা কেটে দেয়, যার কারণে সারা তার শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলে। এরপর সে ঠিক করে এতদিন ধরে তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত পুরানো অতীত ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করবে। তাই সে সেক্রেটারির দেওয়া অবশিষ্ট টাকাটা নিয়ে একটা ফ্ল্যাট কেনার জন্য ব্রোকারের সঙ্গে সাক্ষাৎ করে। ব্রোকারের কথা মতোই সে কন্ট্রাক্ট সাইন করে তাকে সমস্ত টাকা দিয়ে দেয়। এরপর সারা অনেক আনন্দের সঙ্গে তার নতুন ঘরে আসে। সেখানে এসে সে প্রথমেই তার ইনস্টাগ্রাম চেক করলে দেখে অদ্ভুত নামের এক ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করেছে, যার নাম হলো দোদো সোল লালা সোল, যেখানে লেখা ছিল সে যদি নিজেকে একা মনে করে তাহলে সে ওই ব্যক্তির প্রোফাইলে দেওয়া ছবির লোকেশনে চলে আসতে পারে। এইভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পেরিয়ে যায়। কিন্তু এর মধ্যেই একদিন সারা যখন তার রুমে বসেছিল তখন এক রিয়েল এস্টেট এজেন্ট তার ঘরটা পরিদর্শনের জন্য আসে। তার কাছ থেকে সবকিছু শোনার পর সারা বুঝতে পারে তাকে ঠকানো হয়েছে। তাই সে যে ব্রোকারের কাছে কন্ট্রাক্টটা সাইন করেছিল দৌড়ে তার অফিসে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে শত শত মানুষ ওই অফিসের বাইরে ভিড় জমিয়েছে, অর্থাৎ ওই ব্রোকার সারার মতো তাদের সঙ্গেও প্রতারণা করেছে। এই সবকিছু শোনার পর সারার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ তার কাছে এখন থাকার মতো কোনো জায়গা নেই। তাই সে ভারাক্রান্ত মনে তার ছোট্ট কুকুরটাকে কোলে নেয় এবং চলে আসে তার মা বাবার কবরের কাছে। সেখানে বসে সে তার মা বাবাকে বলতে থাকে, আমি তোমাদের অনেক মিস করি। এরপর সারার অনেক খিদে পায়, তবে তার কাছে কোনো পয়সা না থাকায় সে বাধ্য হয়ে কুকুরের খাবারগুলি খেতে শুরু করে। কিন্তু ওই দুর্গন্ধযুক্ত খাবার কোনোভাবেই তার পেটে যাচ্ছিল না। তখনই তার মনে পড়ে ইনস্টাগ্রামে এক অজ্ঞাত ব্যক্তি তাকে তার শহরে আমন্ত্রণ জানিয়েছিল। সারা মনে করে সেটা হয়তো তার চেনা জানা কেউ হতে পারে। আর সত্যি বলতে এমন কঠিন সময়ে সারার ওই ব্যক্তির উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই সারা তার পোষা কুকুরটিকে গাড়িতে বসিয়ে নতুন করে জীবন শুরু করার জন্য অচেনা সেই শহরে পাড়ি দেয়। তবে যাওয়ার পথে তার কুকুরটি অদ্ভুত আচরণ করতে থাকে, যার ফলে সারা পেছন ফিরে কুকুরটির মাথায় হাত বোলায়। আর এটা করতে গিয়েই ওই রাস্তা দিয়ে যাওয়া গজুনকে সে ধাক্কা মেরে বসে। গাড়ির ধাক্কায় গজুন খুব বাজেভাবে আহত হয়। তবে সাথে সাথেই সে উঠে এসে গাড়ি চালককে চেক করতে গিয়ে দেখে গাড়ির চালক আর অন্য কেউ নয়, সে হলো সারা। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে এবং তাদের দুজনকে হসপিটালে নিয়ে যায়। দেখা যায় ওই হসপিটালে যে ডাক্তার বর্তমানে ডিউটিতে রয়েছে সে হলো ডক্টর চা। আসলে ডিভোর্সের পর সে সদ্য ট্রান্সফার নিয়ে এখানে চলে এসেছে। সারার জ্ঞান ফিরলে সে লক্ষ্য করে তার দুটো হাত সম্পূর্ণ ব্যান্ডেজ দিয়ে বাঁধা রয়েছে। সত্যি বলতে তাকে দেখে মমির থেকে কম কিছু মনে হচ্ছিল না। এরপর সারা তার সাইডে গজুনকে বসে থাকতে দেখে। গজুন তাকে বলে তার পোষা কুকুরটা এখন সার্জারি রুমে রয়েছে, যা শুনে সারা নিজের চোখের জল আটকে রাখতে পারে না। দেখা যায় গজুন অনেক ভালোবাসার সাথে সারার চোখটা মুছিয়ে দেয়। তারপর ডক্টর চা সেখানে এসে সারাকে বলে তার বাহাতের চোটটা অনেক গভীর, তাই তাকে কম করে 3 সপ্তাহ প্লাস্টার পরেই থাকতে হবে। রাতের বেলায় সারা সাহায্যের জন্য ইনস্টাগ্রামে এসে ওই ব্যক্তিকে মেসেজ করে, তবে ততক্ষণে ওই ব্যক্তি তার জরুরি কাজে কোথাও চলে গিয়েছিল। সারা কি করবে বুঝে উঠতে না পেরে কাঁদতে শুরু করে। পাশে বসে থাকা গজুন ঠিক আগের মতোই অনেক সহানুভূতির সাথে তার চোখের জলটা মুছিয়ে দেয়। গজুনকে এতটা সেবা করতে দেখে সারা তাকে জিজ্ঞাসা করে সে এখনো পর্যন্ত তার কাছে বসে আছে কেন। গজুন বলে, আমাকে যদি তুমি কিছু পরিমাণ ক্ষতিপূরণ দাও তাহলে আমার অনেক সুবিধা হতো। তখন সারা তাকে বলে, আমার কাছে কোনো টাকা নেই, এমনকি আমি আমার থাকার জায়গাটাকেও হারিয়ে ফেলেছি। তার এমন সব কথা শুনে গজুন কিছুটা আপসেট হয়ে পড়ে। তবে তা সত্ত্বেও সে সারাকে তার হসপিটালের রুম অবধি পৌঁছে দেয়। এরপর সে যখন হসপিটাল থেকে চলেই যাচ্ছিল তখন সারা তাকে আটকে নেয়, কারণ সে চলে গেলে সারার খেয়াল রাখার মতো কেউ থাকবে না। এরপর গজুন সারাকে জল খাওয়ানো থেকে শুরু করে তার সমস্ত কাজ করতে থাকে এবং সবশেষে সে সারার পাশেই বিছানা করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাদের ওই রুমে একটা বাচ্চা পেশেন্ট আসে। বাচ্চাটির মা মৃদু একটা হাসি নিয়ে সারাকে জিজ্ঞাসা করে তার এবং গজুনের মধ্যে সম্পর্ক কি। এমন একটা অদ্ভুত প্রশ্ন শুনে তারা দুজনেই বেশ ঘাবড়ে যায়, কারণ না তারা প্রেমিক প্রেমিকা না কোনো ভাই বোন। তবে সৌভাগ্যবশত ঠিক সেই সময় ডক্টর চা ওই বাচ্চা মেয়েটার চেকআপের জন্য আসে। মেয়েটির মা ডক্টর চাকে তার মেয়ের আঙুলটা ভালোভাবে চিকিৎসা করতে বলে, যাতে ওই আঙুলের কারণে তার পিয়ানো বাজাতে কোনো অসুবিধা না হয়। এটা শুনে সারা বুঝতে পারে মেয়েটাও তার মতোই পিয়ানো বাজাতে ভালোবাসে। তাই সারা মেয়েটাকে খুশি করার জন্য সামনের দিকে দুটো হাত বাড়িয়ে পিয়ানো বাজানোর অ্যাক্টিং করতে থাকে। কিন্তু তার হাতগুলি যেহেতু প্লাস্টার করা ছিল তাই তাকে দেখতে সম্পূর্ণ জম্বির মতো লাগছিল।
এরপর ডক্টর চা সারার কাছে এসে জিজ্ঞাসা করে। সারা বলে, আমার রাতে ঠিক করে ঘুম হয় না। এটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা নার্স এবং গজুন একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে, কারণ আজ দুপুরবেলাতেই সারা জোরে জোরে নাক ডেকে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল। এরপর দেখতে দেখতেই সারার হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার দিন কাছে চলে আসে। তাই হসপিটাল থেকে সারাকে যত দ্রুত সম্ভব বিল পরিশোধ করতে বলা হয়। যেহেতু সারার কাছে কোনো টাকা ছিল না, তাই সে গজুনকে ওই বিলটা পরিশোধ করে দিতে বলে এবং সবশেষে তাকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, আমি হসপিটাল থেকে বেরিয়েই গাড়িটা বিক্রি করে তোমার সমস্ত টাকা পরিশোধ করে দেব। এরপর গজুন সারাকে খাবার খাইয়ে দেয়। সারা অনেক আনন্দের সাথে ওই খাবারটা উপভোগ করে। তবে হসপিটালের ওইসব খাবার খেয়ে সারার মন ভরে না, তাই সে গজুনকে বাইরে থেকে আইসক্রিম, জুস এবং স্যালাড নিয়ে আসতে বলে। তার অর্ডার করা ওই প্রত্যেকটা খাবারের সাথে সাথে গজুনের কাছে তার ঋণও বাড়তে শুরু করে। দেখা যায় সারার এই সমস্ত চাহিদা পূরণ করার জন্য বিউটি সেলুন, কোরিয়ান ফুড স্টোর এবং আরো একাধিক জায়গাতে সে ছোট ছোট কাজ করতে শুরু করে। কাজ শেষ করে সে বাড়ি ফিরলে জিনহা তার সঙ্গে দেখা করতে আসে। সে গজুনকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। এরপর সে গজুনকে একটা বিজ্ঞপ্তি পড়ে শোনায়, যেখানে লেখা ছিল যদি কেউ 3 দিন এবং 2 রাত্রি একটানা কাজ করে তাহলে তাকে 5 লাখ ওয়ান দেওয়া হবে। সারার হসপিটাল ফিস দেওয়ার জন্য গজুনের অনেক টাকার দরকার ছিল, তাই এমন একটা বিজ্ঞপ্তি শুনে সে অনেক খুশি হয়। এদিকে সারা বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ গজুন তার সঙ্গে দেখা করার জন্য হসপিটালে আসেনি, এমনকি সে তার কলও রিসিভ করছিল না। পাশের বেডে বসে থাকা ওই মহিলা অনুমান করে গজুন হয়তো সারার উপর বিরক্ত হয়ে পালিয়ে গেছে, কারণ সারা সর্বদাই তার কাছে টাকা চেয়ে বেড়ায়। ওই মহিলার মুখে এমন সব কথা শুনে সারা কাঁদতে শুরু করে, যেটা দেখে স্পষ্ট বোঝা যায় এই দুনিয়াতে সারা কতটা একা এবং কত কঠিন পরিস্থিতির সঙ্গে সে এখন লড়াই করছে। এরপর সারা নিজের মন শান্ত করার জন্য রুম থেকে বাইরে আসলে সেখানে এক ব্যক্তিকে পিয়ানো বাজাতে দেখে। সাথে সাথেই তার ছোটবেলার ম্যাডামের কথা মনে পড়ে, যে তাকে সবসময় বলতো সঙ্গীতের সুর তোমার সব দুঃখ দূর করতে পারে, তাই যখনই তোমার মন খারাপ হবে তুমি পিয়ানো বাজিও। এদিকে গজুন সেই মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানির মিথ্যে জালে ফেসে যায়, তাই সে সেখান থেকে উঠে চলে যেতে চাইলে সিকিউরিটি গার্ডরা তাকে অনেক মারধর করে। অন্যদিকে সারা হসপিটালের বেডে বসে একা একাই সময় কাটাচ্ছিল, কারণ তার পাশের বেডে থাকা সেই বাচ্চা মেয়েটি আজ ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। সারা বসে বসে গজুনের কথা চিন্তা করে। এই সময় তার মাথা চুলকালে সে তার প্লাস্টার করা হাতগুলোকে ওপরে ওঠানোর চেষ্টা করে, তবে অসাবধানবশত তার হাত লেগে টেবিলে থাকা জলের গ্লাসটা নিচে পড়ে যায়। সারা ওই গ্লাসটা তুলতে গেলে পা পিছলে নিজেও মেঝেতে পড়ে যায়। অসহ্য যন্ত্রণা এবং বুক ভরা দুঃখ নিয়ে সারা চিৎকার করে কাঁদতে থাকে। তখনই ডক্টর চা তার আওয়াজ শুনে সেখানে আসলে সারা তাকে তার মাথাটা চুলকে দিতে অনুরোধ করে। ডক্টর চা তার এমন কথা শুনে হেসে ফেলে এবং তারপর নিজেই তার মাথাটা চুলকে দেয়। এরপর দেখা যায় গজুন কোনোভাবে সেই সিকিউরিটিদের হাত থেকে পালিয়ে হসপিটালে সারার কাছে চলে আসে। সে কোনো কিছু না বলেই সারাকে কোলে তুলে একটা পাহাড়ে নিয়ে যায় এবং সেখানে বসেই শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকে। গজুনকে পাশে পেয়ে সারা আগের থেকেও অনেকটা সুস্থ হয়ে ওঠে। সে গজুনকে বলে তার বিয়ে ভেঙে গিয়েছিল, কারণ বিয়ের দিনই তার বাবা কোনো এক অজানা কারণে দেউলিয়া হয়ে যায়। ফলে তার হবু স্বামী তাকে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে যায়। গজুন সারার সমস্ত কথা শোনার পর বুঝতে পারে সে এতদিন ধরে অনেক কষ্টের সাথে জীবন কাটিয়েছে, এমনকি বর্তমানে তার কাছে থাকার মতো কোনো জায়গা নেই। এরপর গজুন সারাকে একটা সেলুনে নিয়ে গিয়ে নিজেই তার চুল ধুইয়ে দিতে শুরু করে। এই সময় সারা এক দৃষ্টিতে গজুনের দিকে তাকিয়ে থাকে এবং বলে, তোমার ঠোঁট এবং নাকটা অনেক সুন্দর। এটা শুনে গজুন বেশ লজ্জা পায়, তাই সে একটা রুমাল দিয়ে সারার চোখ ঢেকে দেয়। এরপর সে সারাকে ডান হাতের প্লাস্টারটা খোলার জন্য হসপিটালে নিয়ে আসে। প্লাস্টার খোলার পর ডাক্তার সারাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয়। গজুন সারাকে কথা দেয় সে তার জন্য খুব তাড়াতাড়ি একটা ঘর খুঁজে দেবে। এরপর সেখান থেকে বেরিয়ে গজুন সারাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে, যেখানে সে কাজ করত। দেখা যায় গজুন যখন কাজ করছিল তখন সারা সেখানে বসেই এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এতে গজুনের কাজ করতে অনেক অসুবিধা হচ্ছিল, তাই সে তাকে তার ঘরের পাশের একটা সেলুনের ঠিকানা দিয়ে সেখানেই তার জন্য অপেক্ষা করতে বলে। দেখা যায় সারা সেখানে পৌঁছালে রাস্তায় ডক্টর চায়ের সঙ্গে তার দেখা হয়। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর সারা সেখান থেকে চলে আসে। এখানে বলে রাখি, আসলে ডক্টর চা নিজেও তার কাজের সূত্রে ওই জায়গাতেই বসবাস করত। তো যাই হোক, এরপর সারা তার কাছে থাকা ঠিকানা অনুসারে সেই সেলুনে গিয়ে পৌঁছায়। সেলুনের মালকিন সুকিয়ং সারাকে দেখে মনে করে সে হয়তো কোনো ধনী পরিবারের মেয়ে, তাই সে বেশি পয়সা কামানোর জন্য সারার হেয়ার কাট করতে চায়। তবে সারা তাকে বলে তার কাছে কোনো টাকা নেই। তখন সুকিয়ং বলে, টাকা তুমি পরেও দিলে চলবে। এটা বলেই সে সুন্দরভাবে সারার হেয়ার কাট করে। নতুন লুকে সারাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তবে এই সময় সুকিয়ং এর মেয়ে জিনহা সেখানে চলে আসে। সে সারাকে বলে, আমার গরিব মাকে মিথ্যে বলে হেয়ার কাট করানোটা তোমার উচিত হয়নি। ঠিক এই মুহূর্তেই গজুনও সেখানে চলে আসে এবং কাউকে কিছু না বলেই সারাকে নিজের রুমে নিয়ে যায়। তবে ওই রুমে শোয়ার মতো একটাই বেড ছিল, তাই গজুন সারাকে ওই বেডে রেস্ট করতে বলে নিজে বাথরুমে যায় চান করার জন্য। তবে বাথরুমে সাবান মাখার সময় হঠাৎ করেই জল বন্ধ হয়ে যায়। গজুন বারবার সারাকে ডাকলেও তার কোনো সাড়া পায় না, কারণ ততক্ষণে সারা ঘুমিয়ে পড়েছিল। তাই গজুন জলের বোতল নেওয়ার জন্য বাধ্য হয়ে নিজেই খালি গায়ে বাইরে চলে
আসে। তবে দুর্ভাগ্যবশত ওই বোতলটা তার হাত থেকে ছিটকে গিয়ে সারার বিছানার তলায় চলে যায়। গজুন নিরুপায় হয়ে সারার ওপর থেকে গিয়ে ওই বোতলটা নেওয়ার চেষ্টা করে। তবে ঠিক তখনই সারার ঘুম ভেঙে যায় এবং গজুনকে ওই অবস্থায় দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে ডক্টর চা জিনহাকে সঙ্গে নিয়ে তাদের রুমে যায়। সেখানে গিয়ে তারা যেটা দেখে সেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। গজুন তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করে, তবে জিনহা তার কোনো কথা না শুনে সারাকে নিজের সঙ্গে থাকার জন্য নিয়ে যায়। আসলে জিনহা মনে মনে গজুনকে পছন্দ করত, তাই সারা এবং গজুনের একসঙ্গে থাকাটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। যাওয়ার পথে জুনহা সারাকে বলে গজুন এখন যে বাড়িটাতে থাকে সেটাতে আগে একজন বৃদ্ধ ব্যক্তি থাকতো, তবে একদিন যখন ওই বৃদ্ধ ভয়ানক পথ দুর্ঘটনায় আহত হয় তখন গজুন তার জীবন বাঁচায়, তাই ওই ব্যক্তি খুশি হয়ে তাকে বাড়িটাতে থাকতে দেয়। এদিকে ডক্টর চা সারার ব্যাপারে গজুনকে জিজ্ঞাসা করলে সে বলে সারার বিয়ের অনুষ্ঠানেই তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। সে আরো বলে বর্তমানে সারা অনেক সমস্যায় রয়েছে, সেই কারণেই আমি তার সাহায্য করছি। সিন পুনরায় সারার কাছে শিফট হলে দেখা যায় বাড়ির মালকিন সুকিয়ং তার মেয়ে জিনহাকে অনেক বোকাঝোকা করে, কারণ সে সারাকে ফ্রিতে তার সঙ্গে থাকার জন্য নিয়ে এসেছে। সারা ওই মহিলাকে বলে আপনি চিন্তা করবেন না, আমার হাতটা ঠিক হয়ে গেলেই কোনো না কোনো কাজ করে আপনার বাড়ির সমস্ত টাকা মিটিয়ে দেব। তবে ওই মহিলা তা সত্ত্বেও সারাকে অনেক কথা শোনায়, তাই সারা মন খারাপ করে তার ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই খবরটা যখন গজুনের কাছে পৌঁছায় তখন সে দ্রুত সারাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সারা মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করতে থাকে। তবে ঠিক তখনই সে একটা উজ্জ্বল আলোকে তার দিকে এগিয়ে আসতে দেখে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে ওটা হলো গজুনের সাইকেলের আলো। গজুনকে দেখা মাত্রই সারা অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি ছাড়া এই পৃথিবীতে আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই। এটা শুনে গজুন অনেক খুশি হয়। তারপর সে সারাকে নিয়ে সুকিয়ং এর বাড়িতে আসে এবং বলে এখন থেকে সারার রুমের ভাড়া আমি দিয়ে দেব। এটা শুনে সুকিয়ং সারার থাকার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করে। রুমে প্রবেশ করার পর থেকেই সারার আর কোনো শব্দ শোনা যায় না, তাই তারা সবাই চিন্তিত হয়ে ভেতরে কি চলছে সেটা বোঝার জন্য দরজায় কান দিয়ে শুনতে থাকে। তবে এটা করতে গিয়েই হুট করে দরজাটা খুলে গেলে তারা দেখতে পায় সারা মেঝেতেই হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর সে ঘুমের মধ্যেই বলতে থাকে অনেক প্রেসার রয়েছে, আমাকে কিছু একটা করতে হবে। পরের দিন সকালে সারা স্বপ্নে দেখে তার ম্যাডাম তাকে বলছে এই পিয়ানো তোমার জীবনের সঙ্গে অনেক গভীরভাবে জড়িত, হয়তো এটাই কখনো তোমার জীবন যুদ্ধে টিকে থাকার একমাত্র উপায় হতে পারে। এর সাথে সাথেই সারার ঘুম ভেঙে যায় এবং সে ঠিক করে এখন থেকে সে সবাইকে পিয়ানো শিখিয়ে টাকা ইনকাম করবে। এরপর সারা তার পাখির বাসার মতো চুল নিয়ে জিনহা এবং তার মায়ের সঙ্গে ব্রেকফাস্ট করতে আসে। তবে তার চুলের এমন অবস্থা দেখে জিনহার তার উপরে দয়া হয়, তাই সে তার চুলটাকে ঠিক করে বেঁধে দেয়। পরের সিনে দেখা যায় সারা অনেক চেষ্টার পর তার বিনম্র কথাবার্তা ও শান্ত স্বভাবের কারণে একটা বাড়িতে পিয়ানো টিচারে জব পেয়ে যায়। তাই সে এই খবরটা জানানোর জন্য দ্রুত সুকিয়ং এর সেলুনে আসে। তবে সেখানে আগে থেকেই অনেক কাস্টমার বসেছিল। তারা সারার পুরো জীবনের স্ট্রাগল সম্পর্কে জানতে পেরে অনেক কষ্ট পায় এবং বলে আমাদের মনে হয় তোমার বাবার কোম্পানির দেউলিয়া হওয়ার পেছনে তার সেক্রেটারির কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। এই সময় দেখা যায় সত্যি ওই সেক্রেটারি শহরের এক বিশাল হোটেলে বড়লোকদের মতো জীবন কাটাচ্ছিল। অন্যদিকে ওই ডিটেকটিভ গজুনের ব্যাপারে কিছু তথ্য নিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে। সে বলে বর্তমানে গজুন অন্য এক শহরে রয়েছে, তাই তাকে খোঁজার জন্য আমাকে সেখানে যেতে হবে। এটা শুনে গজুনের মা ডিটেকটিভকে ধমক দিয়ে বলে তার স্বামী বাড়িতে ফিরে আসার আগে সে যেন গজুনকে খুঁজে বের করে। এই সময় এক রেস্টুরেন্টে ডক্টর চায়ের এক্স ওয়াইফ তার এক ফ্রেন্ডকে বলে তোমার কি মনে হয় চা আমাকে কেন ছেড়ে দিয়েছে? তখন তার বন্ধু মজা করে বলে আমার মনে হয় সে কোনো যৌন সমস্যায় ভুগছে, যে কারণেই সে বেশ কিছুদিন ধরে ঔষধ খাচ্ছে। এখান থেকে সিন গজুন এবং সারার কাছে শিফট হলে দেখা যায় আজ হসপিটাল থেকে সারার কুকুরটাকে ছুটি দেওয়া হয়েছে। তবে জিনহা যেহেতু কুকুরকে অনেক ভয় পায় তাই সারা বাধ্য হয়ে তার পোষা কুকুরটাকে গজুনের কাছেই রেখে আসে। সে গজুনকে বলে তোমার যদি দুটো রুম থাকতো তাহলে অনেক ভালো হতো। তার এই কথাটা গজুন অনেক সিরিয়াসলি নেয় এবং নিজের রুমটাকেই দুভাগে ভাগ করার জন্য প্ল্যানিং করতে থাকে। পরের দিন সকালে ডক্টর চা সারার বাঁ হাতের প্লাস্টারটা খুলে দেয় এবং তাকে ওই হাতের ব্যবহার কম করতে বলে। এরপর সারা বাড়ি ফিরলে গজুন তাকে এক পাবলিক পিয়ানোতে নিয়ে যায়। সাথে সাথেই সারা তার সেই পুরানো ছন্দে পিয়ানোটাকে বাজাতে শুরু করে। তবে হাতে চোট থাকার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। এটা দেখে গজুন তাকে আটকে নেয়। এরপর থেকেই সারা প্রতিদিন সেখানে গিয়ে পিয়ানো বাজাতে শুরু করে। রাতের বেলায় সারার এমন ভাবে একা বাইরে যাওয়াতে গজুন বেশ চিন্তিত হতো, তাই সে ঠিক করে সারার জন্য একটা পিয়ানো কিনে আনবে। ওই দিন রাতের বেলায় সারা যখন পুনরায় সেখানে বসেই পিয়ানো বাজাতে
যাচ্ছিল তখন কালো টুপি পরা এক বৃদ্ধ ব্যক্তি তার পেছনে এসে দাঁড়ায়। সারা ওই ব্যক্তিকে দেখা মাত্রই ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে তখনই ওই বৃদ্ধ ব্যক্তি তাকে বলে, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তো শুধুমাত্র তোমার পিয়ানোর সুর উপভোগ করতে এসেছি। এরপর সারা নিশ্চিন্তে পুনরায় পিয়ানোটা বাজাতে শুরু করে। দেখা যায় ওই বৃদ্ধ পিয়ানোর সুরে মুগ্ধ হয়ে নিজের চোখের জল আটকে রাখতে পারে না। এটা দেখে সারাও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই প্রথমবার তার বাজানো মিউজিক শুনে কেউ এমন ভাবে রিয়েক্ট করেছে। পরের দিন সারা পিয়ানো টিচার হিসাবে তার প্রথম ক্লাসে যায়। তবে দুর্ভাগ্যবশত স্টুডেন্টের মা সারার সাথে সমস্ত চুক্তি বাতিল করে দেয়। ফলে সারা মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে এবং ভাবতে থাকে সে গজুনকে কিভাবে তার মুখ দেখাবে। এরপর ভারাক্রান্ত মন নিয়ে সে দৌড়ে গজুনের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে দেখে গজুন তার জন্য একটা আলাদা রুম বানিয়েছে। একই সাথেই সে তার বাড়িতে সাদা রঙের এক অপরূপ সুন্দর পিয়ানো দেখতে পায়। তখন গজুন তাকে বলে, এই পিয়ানোটা আমার কেনা নয়, এটা অন্য কেউ পাঠিয়েছে। সারা ওই পিয়ানোতে থাকা একটা চিঠি দেখে বুঝতে পারে আসলে এই পিয়ানোটি তার ইনস্টাগ্রামের সেই অজ্ঞাত ব্যক্তি পাঠিয়েছে। এরপর রাতের বেলায় ডিনার করার সময় সারা জিনহা এবং তার মা সুকিয়ংকে বলে পরের দিন থেকেই সে গজুনের বাড়িতে একটা পিয়ানো ক্লাস চালু করবে, যেটার নাম হবে সারাজ প্লেগ্রাউন্ড। পরের দিন সারার কথা মতোই মিউজিক ক্লাসের উদ্ঘাটনের জন্য ডক্টর চা, জিনহা এবং সুকিয়ং সহ আরো বেশ কিছু প্রতিবেশী তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। তারা সবাই যখন ভেতরে এই মুহূর্তটা সেলিব্রেট করছিল তখন দূর থেকে কালো কোট পরা এক ব্যক্তি তাদের উপরে নজর রাখছিল। এদিকে ডক্টর চা সারাকে একটা সুন্দর গিফট দেয়, যা দেখে গজুন কিছুটা জেলাস ফিল করে। তবে ঠিক এই সময়ে সারা তাকে জিজ্ঞাসা করে, তোমার ফ্যামিলিতে কে কে রয়েছে? প্রশ্নটা শুনে গজুন কিছুটা চমকে যায়। তারপর শান্ত গলায় বলে, এই দুনিয়াতে আমার কেউ নেই। এটা শুনে সারা বলে, বুঝেছি, আমাকেই তোমার দায়িত্ব নিতে হবে। সারার এই কথাটা শুনে গজুন বেশ লজ্জা পায়। পরের দিন সকালবেলায় সারা ডক্টর চাকে নিয়ে তার মিউজিক ক্লাসের পোস্টার প্রচার করতে বের হয়। তবে কিছুক্ষণ চেষ্টা করার পর সে বেশ হতাশ হয়ে পড়ে, কারণ ওই স্কুলের অধিকাংশ স্টুডেন্ট আগে থেকেই কোনো না কোনো পিয়ানো ক্লাসে অ্যাডমিশন নিয়ে রেখেছে। এরপর ডক্টর চা সারাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে ঢোকে। আর ঠিক তখনই গজুন সারাকে ফোন করে। তবে সে যখন জানতে পারে সারা ডক্টর চায়ের সঙ্গে রয়েছে তখন সে রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। এই সময় ডক্টর চা তাকে বলে, তুমি চাইলে আমি তোমার সঙ্গে গজুনের মতোই ব্যবহার করতে পারি। তবে সারা এর উত্তরে বলে, আমি গজুনের সঙ্গে অনেক বেশি কমফোর্টেবল, তাই তার জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। সিন শিফট হলে দেখা যায় এক মহিলা রাস্তা দিয়ে জগিং করার সময় সমুদ্রের তীরে একটা ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। সাথে সাথেই সেখানে পুলিশ এসে ওই বডিটার আইডেন্টিটি চেক করে, কিন্তু তা সত্ত্বেও তারা তার আসল পরিচয় বুঝতে পারে না। ওই পুলিশ অফিসার গজুনের মাকে ফোন করে বলে, সমুদ্রে একটা লাশ পাওয়া গেছে যার আইডেন্টিটি আপনার ছেলের সঙ্গে ম্যাচ খায়, আপনি চাইলে বডিটা চেক করে যেতে পারেন। অন্যদিকে ডক্টর চায়ের সারার সঙ্গে এত বেশি মেলামেশা করা গজুনের কোনোভাবেই পছন্দ হয় না, কিন্তু সে সরাসরি সারাকে কিছু বলতেও পারছিল না। এমন ভাবেই একদিন রাতের বেলায় বাড়ি ফেরার সময় ডক্টর চা সারাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসে। এটা দেখেই সারা যখন গজুনকে গুড বাই বলে চলেই যাচ্ছিল তখনই সশব্দে একটা বজ্রপাত হয়। গজুন চমকে গিয়ে সারাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। তারপর সে সারাকে বলে, আমাকে আর কখনোই গুড বাই বলবে না। তো যাই হোক, এরপর যখন সারা ডক্টর চায়ের সঙ্গে ফিরে যাচ্ছিল তখন তার বারবার গজুনের কথাই মনে পড়তে থাকে, যে কারণে সে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পুনরায় গজুনের কাছেই ফিরে যায়। সারাকে ফিরে আসতে দেখে গজুন অনেক খুশি হয়। পরের দিন সারার মিউজিক স্কুলে সেই বৃদ্ধ ব্যক্তি আছে যাকে দুদিন আগেই সারা মিউজিক শোনাচ্ছিল। ওই বৃদ্ধ সারাকে বলে, আমি তোমার কাছে পিয়ানো শিখতে চাই। সারাও এতে রাজি হয় এবং ওই বৃদ্ধকে সেই মিউজিকটাই শেখায় যেটা তার স্ত্রীর অনেক পছন্দ ছিল। এদিকে গজুনের মা ওই ডিটেকটিভকে বলে সে যেন তাড়াতাড়ি গজুনকে খুঁজে বের করে, কারণ খুব তাড়াতাড়ি তার বাবা দেশে ফিরে আসছে। এরপর দেখা যায় ওই ডিটেকটিভ গজুনকে খুঁজতে খুঁজতে সেই গ্রামে এসেই পৌঁছায় যেখানে সে বর্তমানে রয়েছে। অন্যদিকে ডক্টর চা তার একটা কাজের জন্য বড় এক হসপিটালে আসলে সেখানকার এক প্লাগার্ডে গজুনের ছবি দেখতে পায়। সে এক ব্যক্তিকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি বলে, এই ছেলেটা আমাদের হসপিটালের মালিকের ছেলে, বেশ কিছুদিন ধরেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইসব শোনার পর ডক্টর চা বেশ চমকে যায়। সে ভাবতে থাকে গজুন এত বড় বাড়ির ছেলে হয়েও কি কারণে ওইভাবে জীবনযাপন করছে। তাই সে সত্যিটা জানার জন্য গজুনের সঙ্গে দেখা করতে আসলে গজুন পুরো ব্যাপারটাই এড়িয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় গজুনের বেশ কিছু পুরানো অতীত মনে পড়ে, যেখানে দেখা যায় গজুন যখন স্কুলে পড়াশোনা করত তখন তার চোখের সামনেই তার বেস্ট ফ্রেন্ড অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। এই আঘাতটা গজুন সহ্য করতে পারেনি, যে কারণে তার পড়াশোনাতেও মন বসছিল না। ফলে তার বাবা এবং মায়ের সঙ্গে প্রতিনিয়তই তার ঝগড়া শুরু হয়। এইভাবেই একটা সময় নিজের মাথা ঠিক রাখতে না পেরে সে তার বাড়ি ছেড়ে পালিয়ে আসে। সিন বর্তমানে ফিরলে দেখা যায় গজুনের এমন মন খারাপ দেখে সারা তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তবে গজুন তাকেও কোনো কিছু বলতে চায় না। তো যাই হোক, এরপর সারা বাড়ি ফিরলে সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়। ছেলেটার নাম হলো মিং। সে সারার কাছে পিয়ানো শিখতে চায়। সারা অনেক খুশি হয়ে তাকে পিয়ানো শেখানোর প্রতিশ্রুতি দেয়। অপরদিকে ওই ডিটেকটিভ এবং গজুনের মা তার খোঁজ করতে করতে ওই বৃদ্ধ ব্যক্তির কাছে আসে। জানা যায় এই বৃদ্ধ ব্যক্তি হলো পুরো জায়গাটার মালিক।
এরপর গজুনের মা ওই বৃদ্ধ ব্যক্তিকে কিছু টাকা দিয়ে বলে, যদি আমার ছেলের কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। বৃদ্ধ ব্যক্তি টাকাটা গজুনকে দিয়ে বলে, তোমার মা প্রতিনিয়ত তোমার খোঁজ করছে, আমার মনে হচ্ছে না তুমি আর বেশি দিন এইভাবে লুকিয়ে থাকতে পারবে। বোঝা যায় এই ব্যক্তি গজুনের ব্যাপারে সবকিছুই ভালোভাবেই জানতো, কিন্তু সে যেহেতু গজুনকে অনেক ভালোবাসে তাই সবকিছু জানা সত্ত্বেও তার মাকে কিছুই বলেনি। দেখা যায় সে ওই টাকাগুলো বৃদ্ধ ব্যক্তিকেই রেখে দিতে বলে। তবে ওই ব্যক্তি টাকাগুলো নিতে না চাইলে গজুন বলে, এটা সারার মিউজিক স্কুলের ভাড়া হিসাবেই রেখে দিন। অন্যদিকে সারা যখন এক মিউজিক স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল তখন তার সেখানে থাকা একটা পোস্টারের উপরে চোখ পড়ে, যেটাতে একটা মিউজিক কম্পিটিশন সম্পর্কে বলা রয়েছে। সারা মনে মনে ভাবতে থাকে, যদি সে মিনকে ওই মিউজিক কম্পিটিশনে পাঠায় আর সে ওই কম্পিটিশনে প্রথম হয় তাহলে সেখানকার অনেক স্টুডেন্টরাই তার কাছে পিয়ানো শিখতে আসবে। কিন্তু দেখা যায় সেই প্রথম দিনের পর থেকে মিন আর কখনোই সারার কাছে পিয়ানো শিখতে আসেনি। গজুন এবং সারা তার ঠিকানা জোগাড় করে তার বাড়িতে গেলে তারা বুঝতে পারে মিন অনেক গরিব, তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তাই মিন ঠিক করেছে সে পিয়ানো শিখবে না। সারা তার এমন অবস্থা দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং ঠিক করে তাকে ফ্রিতেই পিয়ানো শেখাবে। এরপর একদিন জিনহা গজুনকে প্রপোজ করলে গজুন বলে তার মনে অন্য কেউ রয়েছে। জিনহাও বুঝতে পারে সেই মেয়েটা হলো সারা, তাই সে প্ল্যান করে ডক্টর চা এবং সারাকে সিনেমা দেখতে পাঠিয়ে দেয়। এই খবরটা গজুনের কাছে পৌঁছালে গজুন বেশ হতাশ হয়ে পড়ে। সে সারাকে ফোন করে, তবে ওই মুহূর্তে সারা তো সিনেমা দেখতেই ব্যস্ত ছিল। সিনেমা শেষ করে বাইরে বেরোনোর পর ডক্টর চা সারাকে তার মনের কথা বলতে গেলে সারা প্রথমেই তাকে রিজেক্ট করে দেয়। এতে অবশ্য ডক্টর চা খুব একটা মন খারাপ করে না। সে মুখ ভর্তি একটা হাসি নিয়ে সারাকে বলে, এত তাড়াতাড়ি যে আমি রিজেক্ট হয়ে যাব এটা কখনো ভাবতেই পারিনি। এই সময় গজুন সারাকে খুঁজতে খুঁজতে ওই জায়গাতে চলে আসে। সে ডক্টর চাকে কোনো কিছু না বলেই সারার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। সারার প্রতি গজুনের এত কেয়ার ধীরে ধীরে তাদের দুজনকে অনেক কাছে নিয়ে আসছিল। এরপর জাংহু নামের একটা ছেলে সারার কাছে মিউজিক শিখতে আসে। ছেলেটার ব্যবহার কিছুটা অদ্ভুত প্রকৃতির, কিন্তু সহজ সরল সারা এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। সে তাকে পিয়ানো শেখানো শুরু করে। তবে গজুন কিন্তু ঠিক ওই ছেলেটার উপরে সন্দেহ করছিল। সে প্রায় দিনই তার গতিবিধির ওপর নজর রাখত। এভাবেই একদিন গজুন যখন পিয়ানো বাজাচ্ছিল তখন সারার তার সঙ্গে কাটানো বেশ কিছু পুরানো স্মৃতি মনে পড়ে। এরপর সারা গজুনকে বলে, আমি তোমার সঙ্গে ডেটে যেতে চাই। দেখা যায় গজুনও খুশি মনে তার সঙ্গে একটা লং ড্রাইভে বেরিয়ে পড়ে। এরপর তারা রোপওয়ের মধ্যে বসে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করছিল। ঠিক তখনই গজুন সারাকে প্রপোজ করে এবং তারপর সারা কিছু বুঝে ওঠার আগেই তাদের দুটো ঠোঁট একসঙ্গে মিশে যায়। সারাও যেহেতু গজুনকে ভালোবাসত তাই সেও এটাতে সম্মতি জানায়। অন্যদিকে গজুনের মায়ের পাঠানো ওই ডিটেকটিভ তার খোঁজ করতে করতে সারার মিউজিক ক্লাসে চলে আসে আর সেখানেই সে একটা ছবিতে গজুনকে দেখতে পায়। তবে বাইরে বেরোলেই সে দেখে জাংহু নামের সেই ছেলেটাও তাদের বাড়ির উপরে নজর রাখছিল। এটা দেখে ওই ডিটেকটিভের সন্দেহ হয়, তাই সে তাকে তাড়া করলে জাংহু কোনো রকমে তাকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো জাংহু এত রাতে এখানে কি করছে আর তার আসল পরিচয়টাই বাকি, সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে কম্পিটিশনের দিন এগিয়ে আসায় মিন প্রতিনিয়ত প্র্যাকটিস করে চলেছে। এরপর কম্পিটিশনের দিন মিন রেডি হয়ে বাইরে আসলে জাংহু তার কাছে আসে। তার আচার আচরণ দেখে ছোট্ট মিন বেশ ঘাবড়ে যায়। দেখা যায় জাংহু ইচ্ছে করেই মিনের ডান হাতটা ভেঙে দেয়, যার ফলে মিন কম্পিটিশনে ঠিক করে পিয়ানোটা বাজাতে পারে না। ডক্টর চা মিনকে জিজ্ঞাসা করলে জানতে পারে এটা হলো জুংহিওর কাজ। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ জাংহু ইতিমধ্যেই সারাকে কিডন্যাপ করে নিয়েছে। জানা যায় জাংহু অনেক আগে থেকেই সারাকে পছন্দ করত আর সে তার কাছে আসার জন্যই তার মিউজিক স্কুলে ভর্তি হয়েছিল। তবে সে যখন জানতে পারে সারা গজুনকে পছন্দ করে তখন রাগের বশে সে সারাকে কিডন্যাপ করে আনে। এদিকে গজুন যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে কোনো কিছু না ভেবে সোজা জাংহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আসলে গজুন যেহেতু জাংহুকে আগে থেকেই সন্দেহ করত তাই আগেই একদিন সে তার পিছু করে তার বাড়ির ঠিকানা জেনে রেখেছিল। গজুন ওই লোকেশনে পৌঁছানোর পর দেখে জাংহু সারাকে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে ফেলে রেখেছে। সারাকে বাঁচানোর জন্য গজুন জাংহুর ওপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে তুমুল এক ফাইট শুরু হয়। তবে ফাইটের একটা পর্যায়ে জাংহুর মাথায় সজোরে আঘাত লাগে, ফলে সাথে সাথেই জাংহু নিজের জ্ঞান হারিয়ে ফেলে। গজুন মনে করে জাংহু হয়তো মারা গেছে, তাই সে বেশ ঘাবড়ে যায় এবং ফোন করে ডক্টর চা ও পুলিশকে এই ব্যাপারটা জানায়। পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে আনে। দেখা যায় সারাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং গজুনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়। সেখানেই পুলিশ জানতে পারে গজুন এখনো নাবালক আর সে ঘর থেকে পালিয়ে এসে একাই জীবনযাপন করছে। তাই তারা দ্রুত গজুনের বাড়িতে খবর দেয়। এদিকে সারার জ্ঞান ফিরলে সে চারিদিকে গজুনকে খুঁজতে শুরু করে। অপরদিকে নিজের ছেলের খোঁজ পাওয়া মাত্রই গজুনের মা তাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ স্টেশনে চলে আসে। যেহেতু সেদিন গুরুতর চোট পাওয়ার পরেও জাংহু এখনো জীবিত রয়েছে তাই পুলিশ গজুনকে ছেড়ে দেয়।
যাওয়ার পথে গজুন আবারও তার মায়ের কাছ থেকে পালিয়ে আসে। তারপর কোনোভাবে সারার সঙ্গে ফোনে যোগাযোগ করে রাতে তার সঙ্গে দেখা করতে আসে। সে যখন সারার সঙ্গে কথা বলতেই যাচ্ছিল তখনই দেখতে পায় তার মা বডিগার্ডদের নিয়ে সেখানে চলে এসেছে। আসলে গজুনের মা সারার কাছ থেকেই এই জায়গা সম্পর্কে জেনেছিল। তবে ঠিক সেই সময়ে সেখানে গজুনের বাবা চলে আসে। সে গজুনের উপরে অনেক রেগেছিল, তাই তার বডিগার্ডদের আদেশ দিয়ে জোর করেই গজুনকে সেখান থেকে নিয়ে যায়। ফিরে যাওয়ার পথে গজুন সারাকে দেখতে থাকে। সারা মাথা নিচু করে অঝরে কেঁদে চলেছে, কারণ তার চোখের সামনে এই সবকিছু হওয়া সত্ত্বেও সে কোনোভাবেই গজুনকে আটকাতে পারেনি। বাড়ি ফেরার পর গজুন প্রতি মুহূর্তেই সারার কথাই ভাবতে থাকে, যার ফলে তার মায়ের সঙ্গে তার অনেক ঝগড়াও হয়। আসলে গজুনের মায়ের সারাকে মোটেই পছন্দ ছিল না, কারণ সে তার আসল পরিচয় জানতো। এমনকি তার বিয়ে ভেঙে যাওয়ার ঘটনাটাও সে শুনেছিল। আর সব থেকে বড় ব্যাপার হলো সারা গজুনের থেকে প্রায় 5 বছরের বড়। বাড়ির চারিদিকে এত কঠিন পাহারা থাকা সত্ত্বেও গজুন সারার সঙ্গে দেখা করার জন্য একটা প্ল্যান তৈরি করে। সে নিজের শরীর খারাপের বাহানা করে হসপিটালে ভর্তি হয়। তারপর সেখানে জিনহা এবং তার ফ্রেন্ডের সাহায্য নিয়ে সারার সঙ্গে দেখা করতে আসে। সারা গজুনকে নিজের চোখের সামনে দেখে অনেক খুশি হয়। তবে সে মনে মনে এটাই ভাবছিল যে তাদের বয়সের এতটা পার্থক্য হওয়ার কারণে সমাজ এবং পরিবার পরিজন তাদেরকে ভালো চোখে দেখবে না। কিন্তু গজুন বলে, আমার কোনো কিছুতেই যায় আসে না, আমি শুধুমাত্র তোমার সঙ্গেই থাকতে চাই। এদিকে গজুনের মা যখন হসপিটালে গিয়ে এই ব্যাপারটা জানতে পারে তখন সে অনেক রেগে যায়। তবে তারপরেও সে তার মাথা ঠান্ডা রেখে তার ছেলেকে বাড়ি ফিরিয়ে আনে। এরপর সে আলাদাভাবে সারার সঙ্গে দেখা করে এবং তাকে বুঝিয়ে বলে, যেহেতু গজুনের বাবা একজন ডাক্তার, তাই সে চায় তার ছেলেও ডাক্তার হোক। আর আমার মনে হয় সে যদি এমনভাবেই তোমার সঙ্গে মেলামেশা করতে থাকে তাহলে সে কোনোভাবেই পড়াশোনাতে মন দিতে পারবে না। তাই তোমার কাছে অনুরোধ রইল তুমি তার সঙ্গে ব্রেকআপ করে নাও। এসব শোনার পর সারা গজুনের মাকে কিছু টাকা দিয়ে বলে, আসলে আমার খারাপ সময়ে গজুন আমাকে এই টাকাগুলো দিয়ে সাহায্য করেছিল, তাই আমি এখন সেগুলো ফিরিয়ে দিচ্ছি। বাড়ি ফিরলে সুকিয়ং সারাকে জিজ্ঞাসা করে, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? সারা বলে, আমি আমার পছন্দের গাড়িটা বিক্রি করে দিয়েছি। আসলে ওই গাড়িটা যেহেতু সারাকে তার বাবা কিনে দিয়েছিল, তাই ওই গাড়িটা ছিল তার অনেক পছন্দের। কিছুদিন পর সারা পুনরায় গজুনের সঙ্গে দেখা করতে আসে। তবে গজুনকে সে কিছু একটা আনতে বলে একটা চিঠি সেখানে রেখেই চলে যায়। গজুন ফিরে এসে সারাকে দেখতে না পেয়ে ওই চিঠিটা পড়তে শুরু করে। সেটাতে লেখা ছিল সে গজুনের সঙ্গে আর থাকতে চায় না। চিঠিটা পড়ার পর গজুন অনেক কষ্ট পায়। তবে তার থেকেও বেশি কষ্ট পাচ্ছিল সারা, কারণ সেটা লেখার আগে সে অঝরে কেঁদে গেছে। এরপর থেকে সারা কোনোভাবেই আর গজুনের সঙ্গে যোগাযোগ রাখে না। এভাবেই দেখতে দেখতে প্রায় 6 মাস পার হয়ে যায়। এর মধ্যেই একদিন গজুন একটা সোশ্যাল সাইটে সারা এবং ডক্টর চায়ের প্রি ওয়েডিং সেরিমনির একটা ছবি দেখতে পায়। এটা দেখা মাত্রই গজুন তৎক্ষণাৎ ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে চার্চে সারা এবং ডক্টর চায়ের ওয়েডিং চলছে। তবে ওয়েডিং এর ঠিক শেষ পর্যায়ে গজুন সেখানে এসে পৌঁছায় এবং সারার হাত ধরে তাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটা ফাঁকা মাঠে এসে বসলে সারা গজুনকে বলে, এটা আসলে জুনহা এবং তার ফ্রেন্ডের পরিকল্পনা ছিল, যাতে তারা গজুনকে পুনরায় ওই গ্রামে ফিরিয়ে আনতে পারে। সবকিছু শোনার পর গজুন বেশ লজ্জায় পড়ে যায়। তবে এরপরেও সে সারাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারো হতে দেব না। এটা বলেই সে সারাকে কিস করতে শুরু করে। একই সাথেই দেখা যায় সে সারার বিক্রি করে দেওয়া সেই পছন্দের গাড়িটাকেও কিনে এনেছে। আসলে সেই দিন সারা টাকার খামটা গজুনের মাকে দেওয়ার সময় গাড়ি বিক্রি করার রসিদটা ওই খামের ভেতরেই রয়ে গিয়েছিল। এটা দেখেই গজুন পুনরায় গাড়িটা কিনে নেয়। তো যাই হোক, এরপর সারা একদিন বাড়িতে আসলে সে দেখতে পায় ওই বৃদ্ধ ব্যক্তি অসুস্থ হয়ে মাটিতে পড়ে রয়েছে। সাথে সাথেই ওই বৃদ্ধকে হসপিটালে ভর্তি করে তার ছেলেকে খবর দেওয়া হয়। বাবার এমন অবস্থা দেখে তার ছেলে সিদ্ধান্ত নেয় সে সেখানকার সমস্ত জায়গা বিক্রি করে বাবাকে নিয়ে বিদেশে চলে যাবে। এটা শোনার পর সারা এবং সুকিয়ং সহ বাকি সবাই বেশ চিন্তায় পড়ে যায়, কারণ ওই জায়গাটাই ছিল তাদের থাকার একমাত্র সম্বল। আর তাছাড়া ওই জায়গাটার সাথে তাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। অন্যদিকে গজুন এই খবরটা জানতে পেরে গ্রামে আসে। তবে সে সারার সঙ্গে দেখা করে না, কারণ সে সারাকে প্রমিস করেছিল পরীক্ষার আগে তার সঙ্গে কোনোভাবেই সাক্ষাৎ করবে না। যাওয়ার আগে সে ডক্টর চাকে বলে, যতদিন না আমি এখানে ফিরে আসছি ততদিন আপনি সারার খেয়াল রাখবেন। পরের দিন সুকিয়ং সবাইকে বলে তাদের ওই জায়গাটা আর বিক্রি হচ্ছে না, কারণ ডক্টর চা ওই জায়গাটা কিনে তাদের সবার নামে লিখে দিয়েছে। এই বিষয়টা সারার বেশ অদ্ভুত মনে হয়। তবে সবাইকে এত আনন্দ করতে দেখে তার অনেক ভালো লাগে। দেখা যায় এই আনন্দের খবরটাই সারা গজুনকে জানাবে বলে তার শহরে আসে। কিন্তু সারাদিন সেখানে অপেক্ষা করার পরেও সে গজুনের দেখা পায় না। তাই সে হতাশ হয়ে গজুনের বাড়ির সামনে আসলে সেখানে গজুনের সাথে অন্য একটা মেয়েকে দেখতে পায়। এটা দেখে সারা অনেক কষ্ট পায় এবং কোনো কিছু না বলেই চুপচাপ নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সারা এই পুরো ব্যাপারটা জিনহা এবং তার ফ্রেন্ডকে জানায়। তাই তারা এই ব্যাপারটার সত্যতা যাচাই করার জন্য গজুনের মায়ের পাঠানো ওই ডিটেকটিভকেই তাদের কাজে লাগিয়ে দেয়। পরের দিন থেকেই ওই ডিটেকটিভ তার এক সঙ্গীকে সঙ্গে নিয়ে গজুনকে ফলো
করতে থাকে। তবে দুর্ভাগ্যবশত গজুন তাদেরকে দেখে ফেলে। গজুন মনে করে ওই ডিটেকটিভদের তার মা পাঠিয়েছে। তো যাই হোক, এরপরে ওই ডিটেকটিভ গজুন এবং তার নতুন গার্লফ্রেন্ডের একসঙ্গে তোলা কিছু ছবি নিয়ে জিনহা এবং তার ফ্রেন্ডকে দেখায়। এইসব দেখার পর জিনহা ঠিক করে সে গজুনের সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞাসা করবে কি কারণে সে সারাকে ঠকিয়েছে। তখন ওই ডিটেকটিভ একটা হাসি দিয়ে বলে, এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসা বলতে কিছুই হয় না, এখানে সবাই স্বার্থপর। এই সময়ে সারাও সেখানে চলে আসে এবং গজুনকে দেখে অনেক কষ্ট পায়। কিন্তু ঠিক তখনই গজুন তাকে ফোন করে একটা রেস্টুরেন্টে দেখা করার জন্য ইনভাইট করে। এতে সারা বেশ খুশি হয়ে গজুনের সঙ্গে দেখা করতে আসে। তবে গজুন তাকে বলে, আমাদের সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না, তাই সবকিছু এখানেই শেষ করা দরকার। এটা বলেই গজুন সেখান থেকে চলে যায়। আর সারা তার ভালোবাসার মানুষটাকে এইভাবে চলে যেতে দেখে অঝরে কাঁদতে থাকে। এরপর সারা বাড়ি ফিরে পিয়ানো বাজিয়ে নিজের দুঃখ কিছুটা কমানোর চেষ্টা করছিল। তবে ঠিক তখনই তার মিউজিক টিচার তাকে ফোন করে বলে আগামীকাল সে কোরিয়া ফিরে আসছে। এটা শোনার পর সারার মন কিছুটা শান্ত হয়। পরের দিন সকালে সারা তার মিউজিক টিচারকে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে যায়। সেখানে গিয়ে সে দেখে তার ভালোবাসা গজুন অন্য একটা মেয়ের হাত ধরে বিদেশে চলে যাচ্ছে। এটা দেখার পর সারা ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে যায়। তবে তার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এর কিছুদিন পর ডক্টর চা সারার সঙ্গে দেখা করে এবং তাকে বলে ওই জায়গাটা আসলে সে নয়, গজুন কিনেছে, যাতে সারা নিশ্চিন্তে তার মিউজিক ক্লাসটা চালাতে পারে। সারা এইসব শোনার পর বেশ চিন্তায় পড়ে যায় এবং ভাবতে থাকে তাহলে সে আমার সঙ্গে ব্রেকআপ করলো কেন। সারা সত্যিটা জানার অনেক চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই তার উত্তর পায় না। এর কিছু বছর পর গজুনের মা সারার সঙ্গে দেখা করতে আসে। চোখ ভর্তি জল নিয়ে সে সারাকে বলে গজুনের হাতে আর বেশি সময় নেই, অনেক আগে থেকেই সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে আসলে কখনোই তোমার সঙ্গে ব্রেকআপ করতে চায়নি, যাতে সে মারা গেলে তোমার কষ্ট কম হয়, তার কারণেই সে আগে থেকেই তোমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। এই সব কিছু শোনার পর সারা কান্নায় ভেঙে পড়ে। এরপর গজুনের মা গজুনের লেখা একটা চিঠি সারাকে দিয়ে সেখান থেকে চলে যায়। গজুনের সারার সঙ্গে ব্রেকআপ করার আসল কারণ জেনে সেখানকার সবাই কাঁদতে শুরু করে। তারা কখনোই ভাবতে পারেনি যে ওই শান্তশিষ্ট সহজ সরল ছেলেটা তার ভেতরে এত কষ্ট জমিয়ে রেখেছে। এদিকে সারা একটা ফাঁকা জায়গাতে বসে গজুনের লেখা চিঠিটা পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল বন্ধুর মৃত্যুর পর থেকে জীবনে বেঁচে থাকার আসল কারণটাই আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু তোমাকে রেস্টুরেন্টে সেই প্রথম দেখা থেকে শুরু করে তোমার সঙ্গে কাটানো বাকি পুরোটা সময় জুড়ে আমি জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পেয়েছিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস আজ আবারও আমাকে তোমার থেকে আলাদা করে দিল। চিঠিটা পড়ার পর সারার মনে পড়ে 5 বছর আগে হাই স্কুলে পড়াকালীন রেস্টুরেন্টে সে পার্স নিয়ে যেতে ভুলে যাওয়ায় একটা ছেলে তাকে জুস কিনে দিয়েছিল, আর সেই ছেলেটাই হলো গজুন। এমনকি সারা আরো জানতে পারে ডোডোসোল লালাসোল নামের তার যে সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড যাকে সে এতদিন ধরে খুঁজে যাচ্ছে, সেটা আসলে গজুনেরই ফেক অ্যাকাউন্ট। গজুন ওটার সাহায্যেই প্রতিনিয়ত তাকে আড়াল থেকে সাহায্য করে এসেছে। সবকিছু জানতে পেরে সারা অঝরে কাঁদতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে গজুন তুমি ফিরে এসো, আমি তোমার দেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দেব। এরপর দেখতে দেখতেই আরো 5টা বছর পেরিয়ে যায়। জিনহা বর্তমানে তার সেই ফ্রেন্ডকেই বিয়ে করেছে, এমনকি তাদের একটা সন্তানও রয়েছে। অন্যদিকে ডক্টর চা তার ডিভোর্স দেওয়া স্ত্রীর সঙ্গে পুনরায় প্যাচ আপ করে নিয়েছে, যে কারণে সে এখন শহরে ফিরে এসেছে। আর ওই বৃদ্ধ ব্যক্তি অর্থাৎ তাদের বাড়ির সেই মালিক সে এখন আর বেঁচে নেই। একই সাথেই গজুনের কোনো খবর না আসায় তারা সবাই মনে করে সে হয়তো আর বেঁচে নেই, কিন্তু সারা সেটা বিশ্বাস করে না। সে এখনো গজুনের জন্য পিয়ানোতে তার সেই পছন্দের মিউজিকটাই বাজিয়ে যায়। এমন ভাবেই একদিন সারা যখন সেই মিউজিকটা বাজাচ্ছিল ঠিক তখনই সেখানে গজুন আসে। গজুনকে দেখার পর সারা নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না, কিন্তু পরক্ষণেই সে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তারপর কাঁদতে কাঁদতে তাকে ছাড়া সে এতদিন কিভাবে জীবন কাটিয়েছে সেই সবকিছুই তাকে বলতে থাকে। তখন গজুন তাকে বলে আসলে আমি জানতাম না আমি আদৌ বাঁচবো কিনা, তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তোমার থেকে দূরেই থেকেছি। এই সবকিছু শোনার পর সারা গজুনকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।